আজকে আপনাদের যে কোরিয়ান ড্রামার গল্প শোনাবো তার নাম স্নোড্রপ। রোমান্টিক এই ড্রামাতে দেখানো হয়েছে একজন নর্থ কোরিয়ান স্পাই সাউথ কোরিয়াতে এসে কিভাবে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, আর তাদের প্রেমে শেষ পরিণতি কি হয়েছিল সেটা নিয়েই এই গল্প। তো চলুন গল্পটি শুনে আসি। সালটা 1987। আমাদের একটি ইউনিভার্সিটির মহিলা হোস্টেল দেখানো হয়। এই ইউনিভার্সিটির নাম হোসু ইউনিভার্সিটি। এখানকার 207 নম্বর রুমে 4টি মেয়ে থাকে এবং এই মেয়েগুলোর ভিতরে একজনের নাম ইয়ংরো। আর ইয়ংরোর তখন ফোন এসেছিল, আর ফোন বুথে যে মেয়েটি থাকে সেও তাদের সমবয়সী ছিল। আজকে তাদের একটি ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা। 207 নম্বর রুমের 4 জন থাকলেও একজন ব্লাইন্ড ডেটে আসবে না, তাই তারা 3 জন ব্লাইন্ড ডেটে আসে। কিন্তু তাদের অপোজিটে যাদের সঙ্গে তারা ডেট করতে এসেছিল তারা ছিল 4 জন। তার ভিতরে এই ছেলেটির নাম হলো লিম সুহো। সে বার্লিন থেকে এসেছে সাউথ কোরিয়ায়। যখন তারা একটি ক্যাফেতে ব্লাইন্ড ডেটে এসেছিল তখন শুরুতেই চোখাচোখি হয়ে যায় লিম সুহো এবং ইয়ংরোর। আর প্রথম দেখাতেই তারা একে অপরকে একদম পছন্দ করে ফেলে। যাই হোক, সেখানে একটি মেয়ে কম ছিল, আর সেই একটি মেয়ে পূরণ করতে তাদের যে টেলিফোন অপারেটর ছিল যার নাম খেবুনক, সে ওখানে চলে আসে। আর যখন তারা নিজেদের পার্টনার পছন্দ করবে তখন খেবুনক পছন্দ করে লিম সুহোকে। তবে লিম সুহো আগেই পছন্দ করে ফেলেছিল ইয়ংরোকে, এমনকি ইয়ংরো তাকে পছন্দ করে ফেলেছিল। তাই সুহো খেবুনককে ওখানে রিজেক্ট করে চলে আসে, এমনকি ইয়ংরো সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারপরে সে একটি বুক স্টোরে আসে, আর সেখানে সে একটি টেপ কিনতে এসেছিল। কিন্তু এখানে এসে তার ওই ছেলেটির কথাই বারবার মনে পড়ছিল। সে তখন গান শুনতে শুনতে আপন মনে নাচছিল, আর সেই বুক স্টোরে ওখানেই ছিল সুহো। সুহো বাইরে থেকে তার এই নাচ দেখছিল। আসলে সে তাকে পছন্দ করে ফেলেছিল, তাই তাকে ফলো করছিল। কিন্তু তাকে তো আবার এখানে দেখে অবাক হয়ে যায় ইয়ংরো। ইয়ংরো যে রেকর্ডারটি কিনতে এসেছিল তার কাছে টাকা না থাকায় সে কিনতে পারে না। কিন্তু পরক্ষণেই সেই টেপটি নিয়ে বাইরে চলে আসে সুহো, আর তাকে টেপটি ধরিয়ে দিয়ে বলে, এটা তো কিনতে চেয়েছিলেন, না কিনে কেন চলে যাচ্ছেন? কিন্তু এটা কোনোভাবেই নিতে চায় না ইয়ংরো। তারপরে সুহো যখন ওটা দিয়ে চলে যাচ্ছিল, ইয়ংরো তার পিছু পিছু দৌড়াতে থাকে তাকে ওটা ফেরত দেওয়ার জন্য। কিন্তু সুহোকে পুলিশ ফলো করছিল, তাই সুহো ওখান থেকে লুকিয়ে একটি গলির ভিতরে ঢুকে যায়। আর এসব তো জানতো না ইয়ংরো, তাই সেও তার পিছু পিছু ঢুকে যায় এবং সেখানে গিয়ে সেই টেপটি তার পকেটে ঢুকিয়ে দেয়। কিন্তু সুহো ইয়ংরোকে সেখান থেকে আসতে দেয় না, বরং বলে একটু দাঁড়াও। আর পুলিশ যখন ফলো করছিল, পুলিশ তখন দেখতে থাকে যে এখানে সুহোর ছবি আছে কিনা। কিন্তু তখন বুঝতে পারে ইয়ংরো যে পুলিশ তাকে ফলো করছে, তাই সে ওখানে তার প্রেমিকার অভিনয় করতে থাকে। আর সুহো তখন ইয়ংরোকে জড়িয়ে ধরে। আর তাদের এই অবস্থা দেখে পুলিশ ভাবে যে তারা এখানে প্রেম করতে এসেছিল, তাই সেখান থেকে পুলিশ চলে যায়। আসলে তখন ছাত্র আন্দোলন চলছিল, তাই ছাত্রদেরকে পুলিশ ফলো করছিল। সুহো ইয়ংরোকে থ্যাংক ইউ জানায় আর তাকে ডিনার করার জন্য বলে, কিন্তু সে দূরে একটি গাড়িতে এজেন্টদের দেখতে পেয়ে আবার সেখানে তাকে থ্যাংক ইউ বলে চলে আসে। কিন্তু তাকে পিছন পিছন ইয়ংরো বলতে থাকে, আমি এই টেপটির জন্য আপনাকে লাঞ্চ করতে চাই, তাই আমি কালকে ক্যাফেতে ওয়েট করব, আপনি কিন্তু চলে আসবেন। তবে সুহো তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। যখন ইয়ংরো তার হোস্টেলে ফিরে আসে, সে কেবল সুহোর কথাই মনে করতে থাকে এবং সে বুঝতে পেরেছে যে সে প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলেছে। তাই সে তার রেডিওটি অন করে সেখানে রেকর্ড করে রাখে যে আমি প্রথম দেখায় তার প্রেমে পড়ে গিয়েছি। পরদিন লাঞ্চ করার জন্য সেই ক্যাফেতে গিয়ে ইয়ংরো অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন সুহো আসে না তখন তার অনেক মন খারাপ হয়ে যায়। সে অনেকক্ষণ ওয়েট করে তারপরে সেখান থেকে চলে আসে। এদিকে আমাদের সুহো এবং তার আরও 2 সঙ্গীকে দেখানো হয় যারা একজন প্রফেসরকে ফলো করছিল, তবে সাউথ এজেন্টরাও তাদেরকে ফলো করছিল। আর সেখানে তাদের একজন পার্টনার মারা যায়, আর সুহো মারাত্মকভাবে আহত হয়ে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে সুহো ওই হোস্টেলে এসে ওঠে এবং সে 207 নম্বর রুমেই এসে লুকিয়ে পড়ে। কিন্তু অনেক রক্ত বের হচ্ছিল তার মাথা তার পা দিয়ে। এদিকে সাউথ এজেন্টরাও তখন সামনের দরজা দিয়ে ওই হোস্টেলে প্রবেশ করে। এই এজেন্টের নাম হচ্ছে হানা। সে খুবই সাহসী একজন এজেন্ট। অন্যদিকে আমরা ইয়ংরোকে দেখতে পাই, যখন সে রুমে আসে তখন সে হঠাৎ করে দেখে তাদের রুমে একজন আগন্তুক। সে তাকে মুখ ঘুরিয়ে দেখে, এ তো সেই তার পছন্দের মানুষটি। সে অবাক হয়ে যায়, কিন্তু যখন সে তাকে দেখছিল তখন তার আরেকজন রুমমেট চলে আসে
যে মেয়েটির নাম সোলহি, আর সে ছিল অত্যন্ত ভীতু প্রকৃতি। তাই সে দেখেই রক্ত দেখে কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু ইয়ংরো তাকে চুপ থাকতে বলে। অন্যদিকে পুরো হোস্টেলে তো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তখন তাদের মিস পি অর্থাৎ হোস্টেল সুপার বলতে থাকে, তোমরা যে যার রুমে গিয়ে এখনই দরজা লক করে দাও, আমি না বলা পর্যন্ত দরজা খুলবে না। তাই সবাই যে যার রুমে চলে গিয়েছিল। পুরো হোস্টেল এখন ফাঁকা হয়ে গিয়েছে। যেহেতু ওয়ারেন্ট ছিল না, তাই তারা হোস্টেল সার্চ করতে পারবে না। এদিকে ইয়ংরো আর তার রুমমেটরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। আমাদের একজন সাউথ এজেন্ট যার নাম কাংমো, তাকে দেখানো হয় যে বাইরে থেকে দেখছিল যে একটি রক্ত পা উঠে গিয়েছে হোস্টেলের জানালা বেয়ে। সে বুঝতে পারে যে এই হোস্টেলে লুকিয়ে আছে সুহো, আর ততক্ষণে তারা ওয়ারেন্টও পেয়ে গিয়েছিল এবং তারা ওয়ারেন্টি মিস পিকে দেখে এবার পুরো হোস্টেল সার্চ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে তারা 207 নম্বর রুমে চলে এসেছে, কিন্তু তখন সেখানে কেউ ছিল না একমাত্র হেরিয়ং ছাড়া। তারা হেরিয়ংকে কোশ্চেন করে যে তোমার বাকি রুমমেটরা কোথায় গেছে। হেরিয়ং বলে তারা বাথরুমে গেছে। তখন তাকে হানা বলে এই অবস্থায় তারা বাথরুমে কি করছে। তখন মিস পি বলে বাথরুমে কোনো স্পিকার নেই, তাই হয়তো তারা শুনতে পারেনি যে আমি দরজা লক রাখতে বলেছি। তখন তারা আবার বাথরুম সার্চ করার জন্য যেতে থাকে। অন্যদিকে বাথরুমে শুয়ে দেওয়া হয়েছে সুহোকে, আর তারা আর কোনো উপায় না পেয়ে তাদের সমস্ত ড্রেস সুহোর সামনে খুলে ফেলে। তখন হানা তাদের সার্চ করতে আসে, কিন্তু হানাকে দেখেই তারা চিল্লাপাল্লা শুরু করে দেয়, কারণ হঠাৎ করে পিস্তলধারী একজন মহিলা এখানে সার্চ করতে এসেছে। এটাতে তারা ভয় পেয়ে গিয়েছিল এমন বোঝাতে চায়। যাই হোক, সেখান থেকে তারা চলে যায় এবং ইয়ংরো সুহোকে একটি আলমারিতে লুকিয়ে রাখে। পরে সে তাদের হোস্টেলের যে নাইট গার্ড তার কাছে এসে বলে একটি লোককে লুকাতে হবে। সে তাকে অনেক বেশি ভরসা করত, আর ওই দাদু ওই ইয়ংরোকে অনেক ভালোবাসতো। তাই সে একটি জায়গা খুঁজে বের করে যেখানে লুকানো যায় সুহোকে, আর এটি ছিল একটা বন্ধ রুম। এটাকে সবাই ভূতরের রুম ভাবতো, কারণ আগের হোস্টেল সুপার এখানেই গলায় দড়ি দিয়েছিল, আর এখানেই সে সুহোকে রাখার ব্যবস্থা করে। যাই হোক, সুহোর থাকার তো একটা জায়গা হলো, কারণ সে এখন এই হোস্টেল থেকে বের হতে পারবে না। আর এই রুমটির নিচেই আছে লাইব্রেরি রুম, যেখানে একটি মেয়ে সারাক্ষণ পড়ে, তাই এখানে একটু সাবধানে হাঁটাচলা করতে হবে। ইয়ংরো সুহোর ক্ষত পরিষ্কার করে দিয়ে সেটা ব্যান্ডেজ করে দেয় এবং সে তার ভালোবাসাকে এভাবে রক্ষা করার জন্য পরদিন বিভিন্ন ছদ্মবেশে অনেকগুলো খাবার নিয়ে সুহোর কাছে এসে দেয়, আর বলে যখন দরজায় আমি 5 বার নক করবো তখনই তুমি দরজা খুলবে আর ভাববে আমি এসেছি, না হলে তুমি দরজা খুলবে না। তারপরে সুহোকে খাইয়ে সেখান থেকে সে চলে যায়, আর বারবার তার কাছে আসতো এবং এভাবে তার সেবা যত্ন করে চলে যেত। এদিকে খেবুনককে দেখানো হয় ওই টেলিফোন অপারেটরকে। সব ধরনের বাজে অভ্যাস তার ছিল, যেমন আড়ি পেতে মানুষের কথা শোনা, স্টুডেন্টদের জামা জুতা চুরি করা। আর এখন তো তার আরো বেশি রাগ, কারণ সুহো তাকে রিজেক্ট করেছে, তাই সে ইয়ংরোকে সহ্য করতে পারে না। এদিকে আমাদের দেখানো হয় যে হোস্টেলের চারপাশ ঘিরে রেখেছে সাউথ এজেন্টরা, আর এখানে আমরা একজন লোককে লুকানো অবস্থায় দেখতে পাই। আসলে ইয়ংরো জানতোই না যে সুহো একজন নর্থ কোরিয়ান স্পাই। সে জানতো বার্লিন থেকে এসেছে সুহো তার আসল পরিচয়টি দেয়নি, কারণ তার দেওয়ার প্রয়োজন পড়েনি। ইয়ংরো ওই রুমের ট্যাপটি যখন ছাড়ে তখন ওই রুমটি অনেক বেশি ক্ষয়ক্ষতিপূর্ণ হওয়ায় সেটা দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, আর সেই পানি পড়তে থাকে নিচে লাইব্রেরিতে। সেখানে একটি মেয়ে পড়ছিল, তার বইয়ের উপর যখন পানি পড়ে সে ভাবে ভূত কি পানি ব্যবহার করছে নাকি। সে দৌড়ে এবার মিস পির কাছে আসে। মিস পি তখন নাইট গার্ডকে বলে যে চাবি দিতে। তারা এবার ওই রুমের দিকে যেতে থাকে যে সেখানে আসলে কি হয়েছে, আর এরা বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে। তাদের এই মুহূর্তে লুকানো ছাড়া কোনো উপায় ছিল না। নাইট গার্ড বিভিন্নভাবে সংকেত দিতে থাকে যে মিস পি তাদের রুমের দিকেই যাচ্ছে, তাই এখন তাদের লুকিয়ে পড়তে হবে। যাই হোক, সেই রুমটি খোলার পরে মিস পি দেখে সেখানে আসলে কেউই নেই এবং রুমটি তেমনই পড়ে আছে যেমনটা পড়ে থাকতো সব সময়। তখন তার জানালার দিকে নজর যায় যে জানালাটি খোলা এবং জানালার নিচে আসলে লুকিয়ে দাঁড়িয়েছিল ইয়ংরো এবং সুহো। মিস পি আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে যায়। জানালা দিয়ে সে চারপাশে তাকাতে থাকে, সেখানে কেউই ছিল না। ওদিকে সুহোর হাত থেকে পড়ে যাচ্ছিল প্রায় ইয়ংরো, কিন্তু সুহো তার সমস্ত শক্তি দিয়ে ইয়ংরোকে জড়িয়ে ধরে। যাই হোক, এরপরে তারা চলে গেলে সে ইয়ংরোকে নিয়ে রুমে আসে, কিন্তু তারা বুঝতে পারে যে রুমটি সামনে থেকে লক করে চলে গিয়েছে। তাই ইয়ংরো এখন এখান থেকে বের হতে পারবে না যতক্ষণ না তার রুমমেট এসে তাকে বের করছে। তার রুমমেট জাংমিন এবং নাইট গার্ড তখন এসে তাদেরকে ছাড়িয়ে তো নিয়ে যায়, কিন্তু সুহো বলে এখান থেকে বের হওয়ার কি কোনো সিক্রেট উপায় নেই। তখন তারা একটি বেসমেন্ট দিয়ে পালাতে সাহায্য করে সুহোকে। তবে সুহো বাইরে তাকিয়ে দেখে চারপাশে সাউথ এজেন্টরা ঘিরে আছে, তাই সে এখন এই পথ দিয়েও বের হতে পারবে না। তাই সে পুনরায় আবার হেরে যায়।
এদিকে আমাদের এই সাউথ এজেন্টের যে লিডার তাকে দেখানো হয়। এই লিডার প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করে এবং তারই শিষ্য হচ্ছে কাংমো। যাই হোক, তারা সবাই ওই হোস্টেল ঘিরে রেখেছিল একমাত্র সুহোকে ধরার জন্যই। এদিকে হোস্টেলের ওপেন হাউসের দিনও চলে এসেছিল। এদিকে আমাদের ইয়ংরোর সৎমাকে দেখানো হয়। ইয়ংরোর আসল মা মারা গিয়েছে এবং তার বাবা হচ্ছে প্রেসিডেন্ট, তবে এই কথা সে কাউকে বলেনি। সে একজন গরিব মেয়ের মতো সেখানেই থাকতো। সে বাড়িতে এসে তার ভাইয়ের জ্যাকেট নিয়ে যায় এবং সেই কোট শুট দেয় এবার সুহোকে। ওপেন হাউসের দিনই সে বের করতে চাইছিল, কিন্তু যখনই তারা ছাদ থেকে বের হতে যাবে তখন মিস পি এর সামনে পড়ে যায়। মিস পি তাদের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকাতে থাকলে তখন তাকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় ইয়ংরো, আর বলে আজকের দিনের জন্য সে আমার পার্টনার, আমি শুধু তাকে ছাদ ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম। তারপরে তারা নিচে চলে আসে, কিন্তু এত সহজে সে সুহোকে এখান থেকে বের করতে পারে না। তাদের কিছু কিছু খেলায় অংশগ্রহণ করতে হচ্ছিল, যার জন্য এখান থেকে সুহোকে বের করা কঠিন ছিল। কিন্তু সুহোকে তখন ইয়ংরোর সঙ্গে দেখে ফেলে খেবুনুক, আর সে সন্দেহ করতে থাকে। এদিকে জাংমিন সুহো এবং ইয়ংরোর জন্য অপেক্ষা করছিল। জাংমিন ইয়ংরোকেও বলে যে সাইকেলে তাকে ওঠার জন্য, যদি তারা দুজন যায় তবে সেটাই সেফ হবে বেশি। তারপরে সুহোর কাপড় চাপড়গুলো নিজের কাছে রেখে দেয়। সুহো যখন চলে যাবে তখন সে শুধু বাই জানিয়েই চলে যায়। তবে ইয়ংরোর অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সুহোর কি মনে হয় সে আবার ফিরতে থাকে। অন্যদিকে সাউথ এজেন্টরাও দৌড়ে সুহোকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে। সোহা যখন চলে আসে তখন এসেই সে তার গলার নেকলেসটি খুলে ফেলে আর সেটি পরিয়ে দেয় ইয়ংরোর গলায়, কিন্তু ইয়ংরো সেটা নিতে চায় না। সোহা বলে, এটা তোমার কাছে থাকলেই আমি চিন্তামুক্ত থাকবো, তাই এটি রেখে দাও। ঠিক তখন সেখানে সিওল হি চলে আসার বলে এখনই তাকে যেতে বলো, কারণ এখানে সাউথ এজেন্টরা এখনই চলে আসবে। তারপরে সুহা দ্রুত চলে যায় আর তারা হোস্টেলের দিকে ফিরে যেতে থাকে। তখন সাউথ এজেন্ট কাংমো তাকে বলে, এখানে কি সাইকেলে করে কোনো ছেলেকে যেতে দেখেছো? কিন্তু তখন ইয়ংরো বলে, এখানে তো অনেকক্ষণ ধরেই আছে, কিন্তু তেমন কাউকে যেতেই দেখিনি। ইয়ংরো যখন হোস্টেলে ফিরে আসে তখন তাকে এবার খেবুনক ধরে আর বলে, আমার নিজের আসল জায়গাটি দেখিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তো তোমার মতো স্টুডেন্ট নই, আমি টেলিফোন অপারেটর, তাই আমার সঙ্গে কে প্রেম করবে? তুমি আগে থেকে সুহোর সঙ্গে প্রেম করতে, কিন্তু ব্লাইন্ড ডেটে অভিনয় করার জন্য গিয়েছিলে, এটা বলে তাকে ভুল বুঝেই চলে যায়। অন্যদিকে ওই নাইট গার্ডকে দেখানো হয় যার কাছে আবারও এসেছিল ইয়ংরো, আর সেখানে সুহো সমস্ত জিনিসপাতি সে রেখে যায়, কিন্তু উপর থেকে এই সব কিছু দেখে ফেলে এদিকে খেবুনক, আর সে তো এইসব দেখে ফেলেছে মানে সে ছাড়বে না। তাই সে সোজা মিস পি এর কাছে চলে যায় আর তাকে এই রুমে নিয়ে আসে। মিস পি কে সে বলে দেয় যে এখানে সুহোর জিনিসপাতি আছে আর তারাই সুহোকে লুকিয়ে রেখেছিল। মিস পি তখন তার নাইট গার্ডের চাকরি থেকে তাকে সাথে সাথে চ্যুত করে দেয় আর 207 নম্বর রুমে সবাইকে ডাকা হয়। তাদের সবাইকে রুম থেকে বের করে দিতে চাইলে ইয়ংরো বলে, সমস্ত দোষ আমার, তাই শুধু আমাকেই বের করে দিন। আর মিস পি সেটাই করে, তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু রেগে মেগে হেরিয়ং বাইরে এসে এবার চুল ধরে ফেলে খেবুনকের, কারণ সেই এই ষড়যন্ত্র করেছে। এদিকে আমাদের নর্থ কোরিয়ায় সুহোর বাবাকে দেখানো হয় এবং তার সহকর্মীকে দেখানো হয়। তারা সুহোর সঙ্গে কথা বলছিল আর বলে, তোমাদের মিশন শুরু করে দাও। এই লোকটি একটা শয়তান লোক, তার নিজের ছেলেরাও ভালো চায় না। এবং এদিকে সাউথ কোরিয়ার যে প্রেসিডেন্ট এবার নির্বাচন করবে তাকে দেখানো হয়, যার নাম মিস্টার ইয়ন, আর এটা হলো একজন বদমেজাজি এমপি। এদিকে আমাদের দেখানো হয় এরা দুইজন নর্থ কোরিয়ার সুহোর বাবার সঙ্গে কথা বলছিল। আসলে এখান থেকে কিছুদিন পরে প্রেসিডেন্টাল ইলেকশন, এটা নিয়ে দুই দেশের ভিতরে একটা চুক্তি হচ্ছিল এবং এই চুক্তি যে কতটা ভয়ানক তা কিছুক্ষণ পরেই বুঝবেন। আর এই হলো ওই বদমেজাজি লোকটির ওয়াইফ, আর এটা তার পার্সোনাল ডক্টর, তবে সে ডক্টরের সঙ্গেই প্রেম করে। যাই হোক, এদিকে প্রেসিডেন্টের ওয়াইফকে দেখানো হয় আর সাউথ এজেন্টের যে লিডার ছিল তার ওয়াইফ এটা। এই তিনজন মহিলাকে একটু মনে রাখবেন। এদিকে আমাদের ইয়ংরোকে দেখানো হয় যে হোস্টেল ছেড়ে চলে যাবে বিধায় তার রুমমেটরা অনেক কান্নাকাটি করছিল। সে প্রার্থনা রুমে যে প্রার্থনা করতে থাকে একবার সুহোকে শেষবারের মতো দেখার জন্য। সে একটি লেটারও লেখে। এরপর আমাদের সুহোকে দেখানো হয় যে দৌড়ে ওই হোস্টেলের পাশের একটি পাহাড়ে এসেছিল। এখানে তাদের একটি লুকানো ব্যাগ আছে, যে ব্যাগের ভিতরে অনেক টাকা এবং কিছু অস্ত্রপাতি আছে, আর এগুলো নিয়ে সুহো এখন মিশনে নামবে। যখন সে সমস্ত অস্ত্রপাতি নিয়ে চলে যাচ্ছিল তখনই সে দেখতে পায় যে একটি কাগজের প্লেন আটকে আছে, আর এই কাগজের প্লেনটি সে সাথে সাথে নিয়ে নেয়। সে প্লেনটি খুলে দেখে সেখানে কিছু কথা লেখা। এই কথাগুলো ইয়ংরো লিখেছিল, আমি তোমাকে মিস করছি এমন নয়, কিন্তু আমার তোমাকে শেষ আরও একটিবার দেখতে ইচ্ছে করছে। কিন্তু যখন সে এটি পড়ছিল ঠিক তখনই সাউথ এজেন্টরা সেদিকে আসতে থাকে, আর এই অবস্থায় সে লুকানোর জন্য ওই কুঁড়ে ঘরটিতে চলে যায়।
এরপরে আমরা হানাকে দেখি যে কুড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে কাউকে খুঁজে পায় না। আর বাইরে এতজন এজেন্টকে দেখে এখন বেরোনোর উপায় ছিল না। এদিকে হোস্টেলের ভিতরে ইয়ংরোকে এগিয়ে নেওয়ার জন্য হেরিয়ং এর বয়ফ্রেন্ড এসেছিল। অন্যদিকে সাউথ এজেন্টরা সবাই ওই হোস্টেলে আবার ঢুকে পড়ে। তারা সন্দেহ করেছে এই হোস্টেলে এখনো সুহ লুকিয়ে আছে, আর কাংমো এবার পেয়েও যায় সুহকে। তাদের দুজনের অনেক বড় মারামারি হয়। যখন মেন গেট দিয়ে সুহ বের হতে যাবে, তখন সে সামনে দেখে সমস্ত এজেন্টরা তার দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে সে আর কিছুই করতে পারে না। তখন সেখানে চলে আসে ইয়ংরো তাকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সে কি একজন স্পাই। এতজন লোককে দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সেই মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য ইয়ংরোর গলায় পিস্তল ধরে ফেলে এবার সুহ। তাকেই সে জিম্মি করে ফেলে আর বলে, তোমরা যদি তোমাদের পিস্তল না নামাও তবে ওকেই মেরে দিব। তার মধ্যে সুহর আরো দুইজন সঙ্গী সেখানে চলে আসে আর তাদের ভিতরে অনেক গোলাগুলি হয়। এতে অনেক ভয় পেয়ে যায় ইয়ংরো, কিন্তু এখন কিছুই করার নেই। সমস্ত হোস্টেলে তাণ্ডব চলতে থাকে, সমস্ত স্টুডেন্টরা ভয় পেতে থাকে। সুহ তখন তার নিজের শরীরে বোমা ফিট করে আর ইয়ংরোকে ধরে বলে, যদি এখনই তোমরা এখান থেকে চলে না যাও তবে এই সমস্ত বোমা আমি ফাটিয়ে দিব। আর সবাইকে পিছু হটতে বলে, কিন্তু কাংমোকে থেকে যেতে বলে। তোমরা যদি কোনো রকম কিছু করার চেষ্টা করো তবে কাংমোকেই আমি আগে মেরে দিব। এখন নিজেদের বাঁচানোর জন্য এগুলো করা ছাড়া সুহর হাতে আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে তারা সবাই চলে যায় আর এখানকার থাকা সমস্ত স্টুডেন্টদের জিম্মি করা হয়। পুরো হোস্টেলের সব স্টুডেন্টকে এক জায়গায় করা হয়। ইতিমধ্যে এই খবর তখন সারা কোরিয়ায় ছড়িয়ে পড়েছিল। আর যেহেতু ব্যাপার স্যাপার প্রেসিডেন্টকে নিয়ে এবং প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে, তাই তারা তো বিশাল চিন্তায় পড়ে যায়। এদিকে আমাদের দেখানো হয় যে ইয়ংরো বেশ কিছুটা ভয়ই পেয়েছে। সে ভাবছে সে কি একজন নর্থ কোরিয়ান স্পাইয়ের জীবন বাঁচালো। সে তার সঙ্গে যখন কথা বলছিল তখন বলে, তুমি নর্থ কোরিয়ান স্পাই আর আমি তোমার জীবন বাঁচালাম, তুমি কেন এখানে এসেছো? কিন্তু তাকে সুহ বলে, তোমাকে বলেছি না বেশি কথা না বলতে, সোজা এখান থেকে চুপচাপ চলে যাও। এদিকে আমাদের ওই বজ্জাত লোকটিকে দেখানো হয় যে তার প্রেয়সীকে নিয়ে শুয়েছিল। তখন তার কাছে কল আসে যে এই মুহূর্তে তাকে যেতে হবে। তারা ওই ইউনিভার্সিটির সামনে একটি ক্যাম্প করে ফেলে আর তাদের মেইন উদ্দেশ্য এখন প্রেসিডেন্টের মেয়ে ইয়ংরোকে উদ্ধার করা। আর তাই এবার প্রেসিডেন্ট ফোন দেয় ওই ইউনিভার্সিটিতে। সে কথা বলতে চায় সুহর সঙ্গে। সুহকে তারা বলে যে তোমাদেরকে এখানে নিরাপদভাবে আমি বের করে ফেলবো, তাই সমস্ত স্টুডেন্টদেরকে ছেড়ে দাও। এমনকি প্রেসিডেন্ট এটাও বলে যে এটা নিয়ে আমি উত্তর কোরিয়ায়ও চুক্তি করেছি, বিশ্বাস না হলে তোমরা যাচাই করে দেখতে পারো। সুহ যাচাই করে দেখে যে খবর আসলে সত্যি, কিন্তু তারা কি আদৌ বিশ্বাস করতে পারে? যাই হোক, এখন তারা তিনজনই এবার রেডি হয়ে বের হওয়ার চেষ্টা করে যে যেহেতু তারা বলেছে হয়তো তাদের নিরাপত্তা দেওয়াই হবে, তাদের উপরে গুলি করা হবে না। তাই তারা তিন বন্ধু বেসমেন্টের পথ ধরে এগোতে থাকে এবং সেখান থেকে আস্তে আস্তে বাইরে বের হয়ে আসে। কিন্তু হঠাৎ করে সেখানে এবার গুলিবর্ষণ শুরু হয়ে যায়। আসলে প্রেসিডেন্ট এই আদেশ দেয়নি যে তাদেরকে গুলি করতে, এই আদেশ দিয়েছিল ওই বজ্জাত লোকটি। এই লোকটি অত্যন্ত লোভী, সে নিজেই প্রেসিডেন্ট হতে চায়, তাই সে এগুলো করেছে। কিন্তু এতে প্রেসিডেন্টের সঙ্গে তার ঝামেলা হয়। সুহরা বুঝতে পারে যে তাদেরকে ঠকানো হয়েছে। দ্রুত তারা আবারও হোস্টেলে ফিরে আসে আর এখন সবাইকে আরো কড়া গার্ড দিতে থাকে। কিন্তু এখানে ধস্তাধস্তিতে হাতে অনেকটা কেটে গিয়েছিল ইয়ংরোর, তাই সুহ ওখান থেকে ইয়ংরোকে নিয়ে সোজা চলে আসে আর তার হাতে ব্যান্ডেজ করিয়ে দিতে চায়। কিন্তু ইয়ংরো তার হাতটি বারবার টেনে নিতে চাইছিল, তার হাত থেকে সে ব্যান্ডেজ করবে না। তারপরেও ব্যান্ডেজ করে সে রাগে রাগে সেখান থেকে চলে যায়। সুহা আবার প্রেসিডেন্টকে ফোন করে বলে, আমি আপনাদের বিশ্বাস করেছিলাম, আমাদের বিশ্বাস ভাঙার জন্য ধন্যবাদ। আর আমি আপনাদের বিশ্বাস করছি না, যদি আমরা এখান থেকে বের হতে না পারি পুরো হোস্টেলই উড়িয়ে দেব। সে প্রেসিডেন্টকে বলে, 20 মিনিটের ভিতরে যদি আপনি একজন ডক্টর না পাঠান এখানে, তবে প্রতি 10 মিনিটে আমি একজন করে স্টুডেন্ট মেরে ফেলবো। বাধ্য হয়ে 20 মিনিটের ভিতরেই তাকে ডক্টর পাঠাতে হবে। বজ্জাত লোকটি তখন তার প্রেমিকাকে ফোন দিয়ে বলে, এখনই তোমাকে একবার এখানে আসতে হবে। আর তাকেই সে পাঠাতে চায়, আর তার সঙ্গে হানাকেও পাঠাতে চায় তার সহকারী হিসাবে। এদিকে আমরা দেখতে পাই যে সুহ কথা বলছে মিস পি এর সঙ্গে। তারা 10 জন স্টুডেন্টকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে, তবে সে অসুস্থ স্টুডেন্টদেরকে ছেড়ে দিতে চায়। তাই এখন সে বলে যে এখন আমি 10 জনের নাম বলবো, সেই 10 জন উঠে দাঁড়াবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মিস পি একে একে নাম বলতে থাকে। যখন সবাই উঠে দাঁড়াচ্ছিল তাদের ভিতরে 3 জনই ছিল 207 নম্বর রুমের। ইয়ংরোকেও যখন ছেড়ে দেওয়ার কথা বলা হয় তখন সেখানে কেঁপে যায় খেবুনক। সে বলে, 207 নম্বর রুমে সবাই কেন ছাড়া পাবে? তাছাড়া সব স্টুডেন্টরা কেন পাবে? আমি কেন ছাড়া পাবো না? টেলিফোন অপারেটর বলে। এটাতে পরিবেশ আবার গরম হয়ে যায়।
আর এবার সো আস্তে আস্তে এগিয়ে আসে খেবুনকের দিকে আর বলতে থাকে পুরো লিস্ট এখনো শেষ হয়নি, আর এই লিস্টের শেষে যে ছিল সেটা হলো তুমি, মানে 10 নম্বরে যার নাম ডাকা হতো সেটাই ছিল খেবুনক, কিন্তু এখন তুমি আর ছাড়া পাবে না। এছাড়া সো আরো বলে বাকি কেউ এখন ছাড়া পাবে না, সে তার মত পরিবর্তন করে ফেলেছে। এবার তো ওই মেয়ে খুব চুপ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে ডক্টর চলে আসছে, কিন্তু ডক্টরের কাছে হানা তার মেডিকেল কিটে একটি বন্দুক লুকিয়ে নিয়ে যেতে বলে। তারা দুজন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে এবং খুব সতর্কপণে তাদেরকে ভিতরেও ঢুকিয়ে নেওয়া হয়। এদিকে সোহর একজন সঙ্গী মারাত্মকভাবে গুলি খেয়ে আহত হয়ে গিয়েছিল, তাই তার অনেক জ্বর আসছিল। ঠিক তখন সেখানে ডক্টর চলে আসে, আর ডক্টরকে দেখে সোহা বেশ অবাক হয়ে যায়, কিন্তু এর রহস্য একটু পরেই খুলবে। এদিকে সোহা আবার সিদ্ধান্ত নেয় কিছু স্টুডেন্টকে সে ছেড়ে দিবে। তখন সবাই হাত তুলতে থাকে আমি যাব বলে। সোহর তখন মেজাজ হারিয়ে বলে কে আগে মরতে চায় সে হাত তোলো। ঠিক তখন তার দিকে এগিয়ে আসতে থাকে ইয়ংরো আর বলে কে মরে যাবে কি বেঁচে থাকবে তার সিদ্ধান্ত নেওয়ার তুমি কে, তুমি এখান থেকে বের হয়ে যাও, এটা আমাদের হোস্টেল। তার দিকে এবার বন্দুক তাক করে সুহ, কিন্তু তার ওই বন্দুকের ভয় পায় না ইয়ংরো তাকে বলতে থাকে তুমি জানো আমি কে, তাদের সবাইকে ছেড়ে দাও, আমি একা থাকলে তোমার জন্য এনাফ। ইয়ংরো এবার আস্তে আস্তে সুহর দিকে এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে এনএসপিআর ডিরেক্টর অর্থাৎ প্রেসিডেন্ট তার মেয়ে আমি, প্রেসিডেন্ট ইয়ন এর মেয়ে ইয়ংরো, তাই আমাকেও শুধু রেখে দাও আর বাকি সবাইকে ছেড়ে দাও, আমি থাকলেই তোমাকে তারা মারবে না। এটা শুনে সোহা হাসতে থাকে। সে বুঝতে পেরে গিয়েছিল সে তার লাইফ কার্ডটি পেয়ে গিয়েছে, তাই সে শিওর হওয়ার জন্য মিস পি এর কাছে জানতে আসে। মিস পি তাকে জানায় সে আসলেই প্রেসিডেন্টের মেয়ে, আর এখন সে তো কোনো মতেই আর তাকে ছাড়বে না, বরং তাকে এবার জানালার পাশে দাঁড় করিয়ে রাখে, যাতে সে প্রেসিডেন্টকে বোঝাতে পারে যে সে জেনে গিয়েছে ইয়ংরো প্রেসিডেন্টের মেয়ে। বাইরে থেকে তারা দেখছিল যে ইয়ংরোকে তারা জানালায় দাঁড় করে দিয়েছে। এদিকে 10 জনকে ছেড়ে দেওয়া হয়। সো উপর থেকে দেখছিল যে যেন তাদের ভিতরে অ্যাটাক না হয়। যাই হোক, সব তো ছেড়ে দেওয়া হয়েছিল। এদিকে ডক্টরের যে মেডিসিন কিট ছিল সেটি চেক করতে থাকে এবার সুহর আর একজন কমরেড, আর তার ভিতরে সে একটি পিস্তল দেখতে পায়। এটা দেখেই তার মাথা খারাপ হয়ে যায় এবং সে ওই ডক্টরকে মারধর করতে থাকে আর তাকে জানালার কাছে এনে দাঁড় করিয়ে রেখে তার দিকে পিস্তল ধরে। এদিকে ডক্টরের যে প্রেমিক ছিল সে তো এটা দেখে তার মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়, আর ওর ভিতরে ধস্তাধস্তি করতে গিয়ে সুহর হাত থেকে তার বন্দুকটি পড়ে যায় আর সেটা সোজা চলে যায় ইয়ংরোর পার কাছে। অন্যদিকে সুহ তার কমরেডকে বারবার বোঝানোর চেষ্টা করে। ইয়ংরো এদিকে সেই বন্দুকটা তুলে ধরে আর সুহর দিকে তাক করে বলে বাকি সবাইকে যেতে দাও, না হলে আমি ফায়ার করে ফেলবো। সুহ তাকে বারবার বন্দুকটি রাখার জন্য বলে আর বোঝাতে থাকে। সেখানে বেশ কিছুক্ষণ ফায়ার হয়, কিন্তু তার কাছ থেকে সুহ বন্দুকটি নিয়ে নেয় আর সেখানে ইয়ংরোর উপর পড়ে যায়। কিন্তু সুহ যখন পড়ে গিয়েছিল তার প্যাকেট থেকে সেই কাগজের এয়ারপ্লেনটিও পড়ে গিয়েছিল। এদিকে হানা পালিয়ে যেতে থাকে এই সুযোগে। অন্যদিকে সেই এয়ারপ্লেনটি আবার খুঁজে পেয়ে যায় ইয়ংরো, আর সে এটি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সুহর দিকে। সে বুঝতে পারে যে তাকে দেখার জন্যই হয়তো ফিরে এসেছিল সুহ, কিন্তু এটা নিয়ে সুহ কোনো কথা বলে না, বরং সেই কাগজটি নিয়ে তার কাছে আবার রেখে দেয় আর ইয়ংরোকে ধরে আবারও জানালার কাছে দাঁড় করিয়ে দেয়। আর এদিকে তার কমরেডকে শান্ত হতে বলে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হানা ওই বেসমেন্টের দরজা দিয়ে পালাচ্ছে, কিন্তু পিছনেই চলে এসেছিল সুহ। তার দিকে সে বন্দুক তাক করে, তবে হানা সেখানে কিছুটা ট্রিক করে বাইরে বের হয়ে আসে আর সেখানে থাকা তার সাউথ এজেন্টের বলে এখনই এই পথ দিয়ে ভিতরে গিয়ে আক্রমণ করো, কিন্তু কেউ আক্রমণ করে না, কারণ এমপি তাদের সকলকে নির্দেশ দিয়ে দিয়েছিল তাদের উপর আক্রমণ না করার জন্য, কারণ সে এখন অন্য উপায় ভাবছে। প্রেসিডেন্ট ইলেকশন হওয়ার আগ পর্যন্ত এই অবস্থা চলতে দিতে হবে, তবেই তাদের পক্ষে সুবিধা হবে ভোটে বিজয়ী হওয়া। এদিকে সোহ তার আরেকটি কমরেডকে এবার বলছিল যে এই পুরো বিল্ডিংটা ওয়ার টেপ করে রেখেছে সাউথ এজেন্টরা, তাই এখানে যদি তুমি কোনো কথা বলো তারা শুনতে পাবে। আর তারা এবার প্রত্যেকটা ওয়ার টেপ ছিঁড়ে ফেলতে থাকে। আর এই খবরটি তাকেই দিয়েছিল ওই ডক্টর। আসলে ডক্টর অন্য কেউই ছিল না, বরং তাদেরই লোক ছিল। এখানে দেখানো হয় যে ডক্টরকে যখন ধরে নিয়ে আসা হয় তখন তাকে দেখে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে যায় সুহ আর তাকে স্যালুট করে। তার এই অবস্থা দেখে তো বেশ অবাক হয়ে যায় কমরেড জো, কারণ সে বুঝতে পারছিল না যে এই মহিলাকে কেন সে শ্রদ্ধা করছে। তখন ডক্টর বলতে থাকে আমি হলাম নর্থ কোরিয়ার সব থেকে বড় একজন স্পাই, যার কোড নেম মোরান হিল। আর এই কথা শুনেই তো কমরেড জো বুঝতে পারে সে কি ভুল করে ফেলেছে। সে সাথে সাথে সরি বলে স্যালুট করে ওঠে। আসলে তাদের থেকেও বড় স্পাই ছিল ওই ডক্টর। এদিকে সাউথ এজেন্টের ওই লিডারকে দেখানো হয় যে মাইকে জোরে জোরে বলতে থাকে
10 দিনের ভিতরে তোমাদেরকে নিরাপদে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে প্রেসিডেন্টও বারবার ফোন করতে থাকে। প্রেসিডেন্টও জানায় যে নর্থ কোরিয়ার সঙ্গে সে চুক্তি করেছে তাদেরকে 10 দিনের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আর তারা দেখে যে এই খবরটি আসলে সত্যি, যে নর্থ কোরিয়ার সঙ্গে আবারও চুক্তি করা হয়েছে। কিন্তু সাউথদেরকে তারা তো বিশ্বাস করে না। তখন সুও ডক্টরকে বলতে থাকে, আমি তাদের বিশ্বাস করি না, আর কেনই বা 10 দিনের কথা বলো। তখন ডক্টর তাকে বলতে থাকে, কেন বুঝতে পারোনি? কারণ ইলেকশনের আর মাত্র 10 দিন আছে। তারা এই সুযোগটাকে কাজে লাগাতে চায়, তার জন্যই 10 দিনের কথা বলেছে। এদিকে ইয়ংরোর ভাইকে দেখানো হয় যে গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিল, কারণ সে নর্থ স্পাইদের সঙ্গে একটি যুদ্ধে গিয়েছিল। সেখানে তার গুলি লেগে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সে ওখানে মারা যায়। আর এই খবরটির সাথে সাথে সারা কোরিয়ায় প্রচারিত হয়ে যায়। আর ঠিক তখন সুয়োর সঙ্গে ছিল ইয়ংরো। টিভিতে সেই খবরটি দেখে ভীষণ ভেঙে পড়ে। আর ওখানে বলা হয়েছিল যে সুহো মেরে ফেলেছে তার ভাইকে, কিন্তু সুহো তো এখানে। যাই হোক, অনেক কান্নাকাটি করতে থাকে ইয়ংরো আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি আমার ভাইকে দেখতে যাব। আমাকে এখানে আটকে রেখেও তোমার শান্তি হয়নি, আমার ভাইকে তুমি কেন মারলে? এটা বলে সে অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। কিন্তু কিছুই করার ছিল না সুহোর, কারণ সে লিড দিলেও সে তো তার ভাইকে মারেনি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ইয়ংরো স্বপ্ন দেখতে থাকে তার ভাইয়ের। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে আর তার বুকে অনেক পেইন ওঠে। আর ঠিক সেই সময় তার গলায় একটি নেকলেস দেখতে পায় ডক্টর। আর এই নেকলেসটি সে দেখেছিল সুহোর গলায়। একদিন তারা একটি মিশনে গিয়েছিল। সুহোর গলায় ওই নেকলেসটি দেখে কিনতে চেয়েছিল নেকলেসটি ডক্টর, কিন্তু সুহো বলে এটা তার জীবনের চেয়েও দামি, তাই সে এটা বিক্রি করবে না। কিন্তু এখন ইয়ংরোর গলায় দেখে সে বুঝতে পারে সুহো এবং ইয়ংরোর ভিতরে কিছু একটা আছে, না হলে এই নেকলেস কেন সে তাকে দিবে। এদিকে ইয়ংরো বেশ অশান্ত হয়ে গিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সুহো বলে, আমি তোমাকে যেতে দিতে চাই, কিন্তু এই মুহূর্তে যেতে দিতে পারবো না। তবে এখন সে আরও 30 জন স্টুডেন্টকে ছেড়ে দিতে চায়। আর তার কোনো কিছুর ভিতরে নাম ছিল না ইয়ংরোর। আরও 30 জনকে ছেড়ে দিতে চেয়ে সে ফোন দেয় ওই এমপির কাছে। এমপি তখন বলে, তুমি কি পাগল হয়েছ? 30 জনকে কেন ছেড়ে দিচ্ছ? সুহো তখন বলে, আপনারা তো এটাই চেয়েছিলেন, তবে এখন কেন বাধা দিচ্ছেন? সুহো বুঝতে পারে যে কিছু একটা করতে চলেছে এই লোকেরা। তখন এমপি বলে, আমরা 2 জন মিলিত হয়ে কাজ করব, তাই এখন তুমি এতজনকে ছেড়ে দিও না। কিন্তু সুহো তাদেরকে ছেড়ে দেওয়ার শপথ নিয়েছে। তবে সুহো আরও বলে যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিন, আর 10 কাপ নুডলসও পাঠিয়ে দেবেন। এদিকে ওখানে আটকে থাকা কাংমো কোনোভাবে বের হয়ে বাইরে আসতে পারে। বাইরে এসে সে সবাইকে ডাকতে থাকে আর বলে, এই পথে তাদেরকে আক্রমণ করো, যেমনটা হানা করেছিল। কিন্তু তারা তো আক্রমণ না করে বরং এমপিকে ফোন দেয়। এমপিকে ফোন দিয়ে বলে যে কাংমো বাইরে বের হয়ে এসেছে আর আমাদেরকে আক্রমণ করতে বলেছে। কিন্তু তখনই এমপি বলে যে তাকে এখনই ভিতরে পাঠিয়ে দাও, সে যদি ভিতরে ঢুকতে না চায় তবে তার উপর গুলি করো। আর তারা তাই করতে থাকে, তারা শ্যুট করতে থাকে আর বলতে থাকে, আপনার উপর নির্দেশ এসেছে, এখনই আপনি ভিতরে ঢুকে যান। তারপরে আর কি করার, সে ভিতরে ঢুকে যায়, কিন্তু বুঝতে পারে যে কোনো একটা বড় চক্রান্ত চলছে, না হলে সবকিছু তাদের বিরুদ্ধে কেন চলে যাচ্ছে। তাই সে এবার ফিরে আসে এবং একটি রেকর্ড রুমে ঢোকে। এই রুমটি গোপন ছিল, একমাত্র মিস পিচ ছাড়া এই রুমের কথা কেউ জানতো না। সে এখানে ঢুকে এবার শুনতে পায় ডক্টর এবং সুহোর কথা। তাদের কথা শুনে সে বুঝতে পারে যে এই ডক্টর কোনো সাউথ কোরিয়ান ডক্টর নয়, বরং সে একজন নর্থ কোরিয়ান স্পাই। এতে তার মাথা আরও বিগড়ে যায়। অন্যদিকে এমপি আবার সুহোকে কল করেছিল। সে কল করে বলে কাংমোকে চোখে চোখে রাখতে, কারণ সে একটু আগে পালানোর চেষ্টা করেছিল। যদি এখনই ওখানে যে তোমাদের উপর অ্যাটাক করা হতো তবে তোমরা কেউই আর বাঁচতে না। সুহো কাংমোকে বলে যে যারা নিজেদের দেশের লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তারা কি আমাদের এখান থেকে বেঁচে ফিরতে দেবে? এদিকে কাংমো এবার বলতে থাকে ইয়ংরোকে যে সুহোর কাছে এমন একটি কন্ট্রোলার আছে যেটাতে সে একটি চাপ দিলেই এই পুরো হোস্টেলটি উড়ে যাবে, কারণ এই হোস্টেলের চারপাশে বোম ফিট করা আছে। ইয়ংরো আবার যখন সুহোকে একাকী পায় তখন সে সুহোকে বলে যে তুমি কেন এখানে এসেছিলে বলো, তুমি আমার ওই লেটারটি পেয়ে তবে কি এখানে এসেছিলে? কিন্তু সুহো তার কোনো উত্তর দেয় না। ইয়ংরো বুঝতে পারে তার জন্য সুহো এখানে এসেছে, তাই সে পিছন থেকে এবার সুহোকে জড়িয়ে ধরে। সুহো অনেক নরম হয়ে যায়। আসলে সুহো তো পছন্দ করতে ইয়ংরোকে, তাই সে তার হাত ছাড়িয়ে সামনে থেকে তাকে জড়িয়ে ধরে। যখন তারা একে অন্যকে জড়িয়ে ধরেছিল তখন সুহো কিছুটা শান্তি পেলেও মনে মনে অন্য কিছু চলছিল ইয়ংরোর। সে আস্তে আস্তে সুহোর পকেটে থাকা ওই কন্ট্রোলারটি নিয়ে নেয় আর সুহোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সুহো তো বোকা হয়ে যায় ইয়ংরোর কাছে। আর এখানেই শেষ হয়ে যায় এই ড্রামার প্রথম পর্ব। শেষ পর্ব নিয়ে খুব দ্রুতই ফিরে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সাথে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, খোদা হাফেজ।